প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমার আলোচনার টপিক হচ্ছে ইউরিনারি সিস্টেম এবং আমি কিডনি সম্পর্কে আলোচনা করছিলাম। গত ভিডিওতে আমি কিডনির ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার সম্পর্কে আলাপ করেছি। আজকের এই ভিডিওতে আমি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অব দি কিডনি নিয়ে আলাপ করব। তাহলে আজকের আলোচনা টপিক হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অব দি কিডনি। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার বলতে বোঝায় কিডনির সেই স্ট্রাকচার যা আমরা খালি চোখে দেখতে পাবো না এবং যা দেখার জন্য মাইক্রোস্কোপের হেল্প নিতে হয়। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার বোঝার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ইউরিনিফেরাস টিবিউল জিনিসটা কি। এখানে যে ছবিটা দেওয়া আছে এটাই হচ্ছে ইউরিনিফেরাস টিবিউলস। অ্যাকচুয়ালি ইউরিনিফেরাস টিবিউলস আর দ্য ডেভেলপমেন্টাল ইউনিটস অফ দি কিডনি and they are held together by the connective tissue stroma যার নাম রেনাল ইন্টারস্টিশিয়াম। তার মানে দাঁড়াচ্ছে কিডনি রেনাল ইন্টারস্টিশিয়ামের মাঝে কতগুলো ডেভেলপমেন্টাল ইউনিট পাওয়া যায় যার নাম ইউরিনিফেরাস টিবিউল। ইউরিনিফেরাস টিবিউলের দুটো পার্ট আছে। একটা পার্টকে বলে সিক্রেটরি পার্ট, এই পার্টটার নাম হচ্ছে নেফ্রন, আরেকটা হচ্ছে কালেক্টিং পার্ট। সো সিক্রেটরি পার্ট এবং কালেক্টিং পার্ট দুটো অংশ মিলে ইউরিনিফেরাস টিবিউল ফর্ম করে। নাও আমরা দেখব সিক্রেটরি পার্ট, দ্যাট ইজ নেফ্রন। এটা কি জিনিস? এখানে দেখা যাচ্ছে দিস পার্ট ইজ কল্ড নেফ্রন। এটা হচ্ছে সিক্রেটরি পার্ট। নেফ্রনস আর দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটস অফ দি কিডনি। একটু আগে আমি বলেছি কিডনির ডেভেলপমেন্টাল ইউনিটকে বলে ইউরিনিফেরাস টিবিউল, কিন্তু স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। এক একটা কিডনিতে প্রায় 1 থেকে 4 মিলিয়ন নেফ্রন থাকে। এক একটা নেফ্রনের লেংথ হচ্ছে 50 to 55 মিলিমিটার। এবং কিডনি আমাদের বডিতে যে অসমো রেগুলেটরি ফাংশন করে থাকে সেই কাজটা মূলত করে নেফ্রন, এবং এই কাজটা করে সে 3টা প্রসেসের মাধ্যমে। প্রসেসগুলো হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ সিক্রেশন। আমরা জানবো নেফ্রনের ক্লাসিফিকেশন। নেফ্রনকে রসের হিস্টোলজি এবং নিটার ক্লাসিফাই করেছে 3 টাইপে। একটা টাইপ হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, যে নেফ্রন সুপারফিশিয়াল কর্টেক্সে থাকে, এই জন্য এদের আরেক নাম সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, বা এরা থাকে ক্যাপসুলের ঠিক নিচে, এই জন্য সাবক্যাপসুলার নেফ্রন। এবং এই নেফ্রনের লুপ অফ হেনলি খুব ছোট থাকে, এই জন্য বলে শর্ট লুপড নেফ্রন। এই জাতীয় নেফ্রনই কিডনিতে বেশি থাকে। 85% নেফ্রনস অফ দি কিডনি হচ্ছে কর্টিক্যাল বা সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, যাদেরকে বলে সাবক্যাপসুলার বা শর্ট লুপ নেফ্রন। এবং এই নেফ্রনগুলো মূলত সোডিয়াম আয়ন রিঅ্যাবজর্পশনের সাথে জড়িত। আরেক ধরনের নেফ্রন হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। এই নেফ্রনগুলো জাক্সটা মেডুলারি কর্টেক্সের মাঝে থাকে এবং এদের লুপ অফ হেনলি অনেক লম্বা, এই জন্য এদেরকে বলে লং লুপড নেফ্রন। কিডনিতে মাত্র 15% নেফ্রন থাকে এরকম জাক্সটা মেডুলারি বা লং লুপড নেফ্রন। এই নেফ্রনগুলো মূলত ওয়াটার রিঅ্যাবজর্পশনের সাথে জড়িত। এছাড়া অ্যাকর্ডিং টু রসের হিস্টোলজি এবং নিটার, নেফ্রন নাকি আরো এক টাইপের আছে, তার নাম হচ্ছে মিড কর্টিক্যাল বা ইন্টারমিডিয়েট বা কর্টিকোমেডুলারি নেফ্রন। এই নেফ্রন গুলো আগের 2 লেয়ারের মাঝামাঝি জায়গাতে থাকে এবং এদের লুপ অফ হেনলি এই দুটোর মাঝামাঝি। তো এই দুই বইতে এইভাবে নেফ্রনকে ক্লাসিফাই করেছে। অন্যান্য বইতে নেফ্রন 2 রকমেরই বলেছে। একটা হচ্ছে কর্টিক্যাল বা সুপারফিশিয়াল কর্টিক্যাল নেফ্রন, আর একটা জাক্সটা মেডুলারি নেফ্রন। তো আমাদেরকে যদি কেউ ভাইভাতে জিজ্ঞেস করে নেফ্রন কত প্রকার, আমরা দুটো বললেই হয়ে যাবে। একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন 85%, আর একটা জাক্সটা মেডুলারি নেফ্রন 15%। নাও হোয়াট আর দ্য পার্টস অফ দি নেফ্রন? একটা নেফ্রনের দুটো পার্ট আছে। এই যে স্পেরিক্যাল যে পার্ট, এটাকে বলে রেনাল কর্পাসল বা মালপিজিয়ান বডি। আর এই যে টিউবের মতো যে পার্ট গুলো, তার নাম হচ্ছে রেনাল টিবিউলস। তাহলে নেফ্রনের দুটো পার্ট, রেনাল কর্পাসল, রেনাল টিবিউলস।
রেনাল কর্পাসল, যার এক নাম মালপিজিয়ান কর্পাসল বা মালপিজিয়ান বডি, দিজ আর দ্য স্পেরিক্যাল স্ট্রাকচার। এগুলো স্পেরিক্যাল স্ট্রাকচার, প্রায় 200 মাইক্রনের মতো তার ডায়ামিটার, অ্যান্ড দে রিপ্রেজেন্ট দ্য বিগিনিং অফ দি নেফ্রন। নেফ্রনের প্রথম পার্টি হচ্ছে রেনাল কর্পাসল, তারপরে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল শুরু হবে। And renal corpuscles are located exclusively in the renal cortex. এদেরকে কেবলমাত্র কর্টেক্সেই পাওয়া যায়, কর্টেক্সের বাইরে মেডুলাতে রেনাল কর্পাসল থাকে না। And renal corpuscles are responsible for glomerular filtration. একটা রেনাল কর্পাসলের দুটো পোল আছে, মনে করে এটা একটা রেনাল কর্পাসল, যার একটা প্রান্ত বা একটা পোলের মাঝে দুটো ভেসেল অ্যাটাচ থাকে, একটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল, একটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। সো যে প্রান্ত বা যে পোলের মাঝে ব্লাড ভেসেল গুলো অ্যাটাচ থাকে তার নাম দিব আমরা ভাস্কুলার পোল। আর আরেক পোল থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল শুরু হয়, সুতরাং এই পোলকে নাম দিব টিউবুলার পোল অর ইউরিনারি পোল। তাহলে বুঝলাম আমরা রেনাল কর্পাসলের দুটো পোল আছে, একটা হচ্ছে ভাস্কুলার পোল আর আরেকটা হচ্ছে টিউবুলার অর ইউরিনারি পোল। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেই রেনাল কর্পাসল, এই একটা পোল যেখানে এফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওল অ্যাটাচড আছে, আর আরেকটা পোল থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল শুরু হচ্ছে। সো হিয়ার ইজ দ্য ভাস্কুলার পোল, হিয়ার ইজ দ্য ইউরিনারি পোল। এখন রেনাল কর্পাসলের কি কি পার্ট আছে আমরা দেখব। রেনাল কর্পাসলের ভিতর দিকে ক্যাপিলারি প্লেক্সাস আছে, যার নাম হচ্ছে গ্লোমেরুলাস, আর বাইরে একটা ক্যাপসুল আছে, এই ক্যাপসুলটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। সুতরাং গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল দিয়ে রেনাল কর্পাসল ফর্ম করে। নাও গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস আসলে একটা ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি, এবং এটা হচ্ছে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। আমাদের বডিতে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম তার একমাত্র এক্সাম্পল হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এটা একটা ক্যাপিলারি, এখানে প্রায় 50টা ক্যাপিলারি লুপ পাওয়া যায়, এবং এই ক্যাপিলারি লুপে ব্লাড নিয়ে আসে এফারেন্ট আর্টারিওল, এবং ব্লাড ফেরত নিয়ে যায় ইফারেন্ট আর্টারিওল। এই এফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিওল দুটো মিলে ভাস্কুলার পেডিকেল ফর্ম করে। আমরা যদি এই ছবিতে দেখি, এফারেন্ট আর্টারিওলের ডায়ামিটার ওয়াইড, কিন্তু ইফারেন্ট আর্টারিওল কিন্তু ন্যারো। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে এফারেন্ট আর্টারিওল দিয়ে যে পরিমাণ ব্লাড গ্লোমেরুলাসে প্রবেশ করে, সেই পরিমাণ ব্লাড কিন্তু ইফারেন্ট আর্টারিওল দিয়ে ফেরত যেতে পারে না। সবসময় গ্লোমেরুলাসে ব্লাড থেকে যাচ্ছে একটা পরিমাণ, এবং গ্লোমেরুলাসের মাঝে ক্যাপিলারি প্রেসার বেড়ে যাচ্ছে। ইন বিটুইন দ্য লুপস অফ দ্য ক্যাপিলারি আমরা একটা সেল দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে মেসানজিয়াল সেল। পুরো নাম হচ্ছে ইন্ট্রাগ্লোমেরুলার মেসানজিয়াল সেল। এই ইন্ট্রাগ্লোমেরুলার মেসানজিয়াল সেল একটা ম্যাট্রিক্স ফর্ম করে, তার নাম মেসানজিয়াল ম্যাট্রিক্স। এই মেসানজিয়াল ম্যাট্রিক্স এবং মেসানজিয়াল সেল মিলে ফর্ম করে মেসানজিয়াম। না, আমরা মেসানজিয়াল সেল সম্পর্কে কিছু কথা জেনে যাই। মেসানজিয়াল সেলগুলোর ফেগোসাইটিক প্রপার্টি আছে, তাদের কন্ট্রাকটাইল প্রপার্টি আছে। তারা যদি কন্ট্রাক্ট করে তাহলে গ্লোমেরুলাসে ব্লাড ফ্লো বেড়ে যায়, জিএফআর বেড়ে যায়। আর তারা যদি রিল্যাক্স করে তাহলে গ্লোমেরুলাসে ব্লাড ফ্লো কমে যায়, জিএফআর কমে যায়। দে ক্যারি রিসেপ্টরস ফর এনজিওটেনসিন 2 and atrial natriuretic factor, and they give structural support to the glomerulus, and they secrete various chemical mediators. মেসেঞ্জিয়াল সেল একটা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ফর্ম করে, যার নাম মেসেঞ্জিয়াল ম্যাট্রিক্স। রেনাল কর্পাসলের আরো একটা পার্ট হচ্ছে বোমেন্স ক্যাপসুল। অ্যাকচুয়ালি বোমেন্স ক্যাপসুল ইজ দ্য ডাবল লেয়ার্ড এপিথেলিয়াল ক্যাপসুল। এটা 2 লেয়ারের এপিথেলিয়াম দিয়ে ফর্ম করে এই ক্যাপসুল। একটা হচ্ছে আউটার বা এক্সটার্নাল প্যারাইটাল লেয়ার, এটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, এবং এটা বাইরের দিকে থাকে। এর নাম বোমেন্স ক্যাপসুল প্রপার।
আর আরেকটা হচ্ছে যেটা গ্লোমেরুলাসের গায়ে লেগে থাকে, এটাকে বলে ইনার বা ইন্টারনাল ভিসেরাল লেয়ার। তাহলে দুটো লেয়ার পাওয়া গেল, বাইরের দিকে থাকে প্যারাইটাল লেয়ার আর ভিতর দিকে থাকে ভিসেরাল লেয়ার। এই দুই লেয়ারের মাঝখানে একটা স্পেস পাওয়া যায়, যার নাম ক্যাপসুলার স্পেস, ইউরিনারি স্পেস অর বোমেন স্পেস। This is the space between two layers of the Bowman's capsule, and this space is continuous with the lumen of the proximal convoluted tubule at the tubular pole or urinary pole. আমরা যে বোম্যান্স ক্যাপসুল পেয়েছিলাম, বলেছিলাম দুটো লেয়ার আছে, আউটার প্যারাইটাল লেয়ার, ইনার ভিসেরাল লেয়ার। তো এগুলো লাইনিং ইপিথেলিয়াম কি? প্যারাইটাল লেয়ারের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে এই যে সেলগুলো দেখা যাচ্ছে, এদের নিউক্লিয়াস একদম ডিম্পোচের মতো চ্যাপ্টা হয়ে আছে। দিস আর দা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। কিন্তু ভিসেরাল লেয়ার যেটা গ্লোমেরুলাসের গায়ে লেগে আছে, সেখানে একটা স্পেশালাইজড সেল পাওয়া যায়। সেলটা দেখতে অক্টোপাসের মতো। এই সেলের নাম হচ্ছে পডোসাইট। এটা একটা স্পেশালাইজড ইপিথেলিয়াল সেল। সুতরাং আমরা বুঝলাম যে প্যারাইটাল লেয়ার, তার লাইনিং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আর ভিসেরাল লেয়ারের লাইনিং হচ্ছে পডোসাইট। তো এই যে পডোসাইট আমরা পেয়েছি, পডোসাইট অ্যাকচুয়ালি ইট ফর্মস দা আউটার লেয়ার অফ দি ফিল্ট্রেশন বেরিয়ার। ফিল্ট্রেশন বেরিয়ার হচ্ছে এই যে এখানে একটা ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, যার ভিতরে প্লাজমা থাকে। সেই প্লাজমা যে যে স্ট্রাকচারের মধ্য দিয়ে ফিল্টার হয়, সেই স্ট্রাকচারগুলি হচ্ছে ফিল্ট্রেশন বেরিয়ার। বেরিয়ারের মাঝে কি কি লেয়ার পাওয়া যাবে? প্রথমে পাওয়া যাবে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, দেন পাওয়া যাবে ফিউজড বেসমেন্ট মেমব্রেন অফ দি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এন্ড পডোসাইট, আর সবার বাইরে থাকে পডোসাইট নিচে। সুতরাং আমরা বলছি পডোসাইট ফর্মস আউটার লেয়ার অফ দি ফিল্ট্রেশন বেরিয়ার। এক পডোসাইটের কি কি পার্ট আছে? আমরা দেখতে পাচ্ছি তার একটা সেল বডি আছে, সেল বডির মাঝেই থাকে নিউক্লিয়াস। তারপরে সে কতগুলো প্রসেস তৈরি করে, যেগুলোকে বলে প্রাইমারি প্রসেস। সেই প্রাইমারি প্রসেস থেকে আবার কতগুলো ছোট প্রসেস এপিয়ার করে, যার নাম সেকেন্ডারি প্রসেস অর ফুটপ্লেট অর পেডিসেল। মূলত ব্লাড ভেসেলের গায়ে লেগে থাকে সেকেন্ডারি প্রসেস, যার এক নাম ফুটপ্লেট অর পেডিসেল। এবং এই ফুটপ্লেট গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে একজন আরেকজনের সাথে ইন্টারডিজিটেট করে আছে। পডোসাইটেরও আমরা কন্ট্রাকটাইল প্রপার্টি পাই, আমরা ফেগোসাইটিক প্রপার্টি পাই। নাও একটু আগে আমরা বলেছিলাম ফিল্ট্রেশন বেরিয়ার সম্পর্কে। The structures intervening between blood of the glomerular capillary and capsular space is called filtration barrier. ফিল্ট্রেশন বেরিয়ারের মাঝে একটু আগে আমি বলেছিলাম তিনটা লেয়ার থাকে। সবার ভিতরে থাকে ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, তার বাইরে থাকে ফিউজড বেসমেন্ট মেমব্রেন অফ দি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এন্ড পডোসাইট, এই লেয়ারটা। তারও বাইরে থাকে সেকেন্ডারি প্রসেস, দ্যাট ইজ ফুটপ্লেট অফ দি পডোসাইট। এই তিন লেয়ার মিলে তৈরি হয় ফিল্ট্রেশন বেরিয়ার। তো এই যে ফিল্ট্রেশন বেরিয়ারের ফার্স্ট লেয়ার ফেনিস্ট্রেটেড ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এর মধ্য দিয়ে 14 অ্যাংস্ট্রম সাইজ পর্যন্ত কোনো পার্টিকেল পাস করতে পারে। এর বড় হলে এই লেয়ারে সে ট্র্যাপড হয়ে যাবে, আটকা পড়ে যাবে, সে ক্রস করতে পারবে না। তাহলে 14 অ্যাংস্ট্রম বা তার চেয়ে ছোট সাইজের কোনো পার্টিকেল কিন্তু ইজিলি ফার্স্ট লেয়ারটা ক্রস করে ফেলবে। দেন ফিউজড বেসমেন্ট মেমব্রেন, এই লেয়ারে 11 অ্যাংস্ট্রম সাইজ পর্যন্ত পার্টিকেল যেতে পারে। তার মানে 11 বা তার চেয়ে বড় কোনো পার্টিকেল হলে সে কিন্তু সেকেন্ড লেয়ারে ট্র্যাপড হয়ে যাবে। সুতরাং 14 এর কম কিন্তু 11 এর বেশি, এরকম কোনো পার্টিকেল সেকেন্ড লেয়ারে ঠিকই আটকা পড়ে যাবে। নাও থার্ড লেয়ার, দ্যাট ইজ ফুটপ্লেট অফ দি পডোসাইট। এই দুটো ফুটপ্লেটের মাঝখানে
খুব চিকন একটা গ্যাপ থাকে যাকে বলে ফিল্ট্রেশন স্লিট। এই ফিল্ট্রেশন স্লিট দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো কোনো পার্টিকেল পাস করে। কত সাইজ পর্যন্ত পার্টিকেল পাস করে? সেটা হচ্ছে 7 অ্যাংস্ট্রম। সুতরাং 7 অ্যাংস্ট্রমের বড় কোনো পার্টিকেল থার্ড লেয়ারে ঠিকই বাধা পড়বে। 7 অ্যাংস্ট্রমের ছোট কোনো সাইজের পার্টিকেল সে কিন্তু থার্ড লেয়ার ক্রস করবে। সে ফার্স্ট লেয়ার ইজিলি ক্রস করবে, সেকেন্ড লেয়ার ইজিলি ক্রস করবে, থার্ড লেয়ারও ইজিলি ক্রস করে ফেলবে। আমাদের বডিতে ব্লাডে যে অ্যালবুমিন থাকে তার ডায়ামিটার হচ্ছে 6.9 অ্যাংস্ট্রম। তার মানে সকল অ্যালবুমিন কিন্তু ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, ইভেন থার্ড লেয়ারও ক্রস করে কে ফিল্টার হয়ে যাবে। কিন্তু অ্যালবুমিনকে তো ফিল্টার হতে দেওয়া যাবে না, কারণ আমাদের মেইন প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। সো কিভাবে আমরা অ্যালবুমিনকে ব্লাডে আটকে রাখতে পারি? আমরা জানি অ্যালবুমিন হচ্ছে নেগেটিভলি চার্জড প্রোটিন। আর এই ফিউজড বেসমেন্ট মেমব্রেনের মাঝে অনেক নেগেটিভলি চার্জড পার্টিকেল থাকে। এখানে অনেক নেগেটিভলি চার্জড গ্লাইকোসেমাইনোগ্লাইকান থাকে। সো অ্যালবুমিন সেও নেগেটিভলি চার্জড, আবার গ্লাইকোসেমাইনোগ্লাইকান যারা ফিউজড বেসমেন্ট মেমব্রেনে থাকে তারাও নেগেটিভলি চার্জড। সুতরাং এদের মাঝে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হয়, বিকর্ষণ হয়, যে কারণে কোনো নেগেটিভলি চার্জ পার্টিকেল তার সাইজ সুইটেবল হলেও আলটিমেটলি পাস করতে পারে না। এভাবেই আমরা কিন্তু বেঁচে যাই অ্যালবুমিন লস থেকে। আমরা রেনাল কর্পাসল নিয়ে আলাপ করেছি, এবার আসলাম রেনাল টিবিউলস এর মাঝে। রেনাল টিবিউলস আর রেসপন্সিবল ফর সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিলেক্টিভ সিক্রেশন। আর রেনাল কর্পাসল কিসে জড়িত? গ্লোমেরুলার ফিল্ট্রেশনের সাথে। রেনাল টিবিউলের মাঝে আমরা পাবো প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপরে পাই লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির আরেকটা নাম আছে এনসা নেফ্রনি। লুপ অফ হেনলির আবার একটা আছে ডিসেন্ডিং লিম্ব আর একটা আছে অ্যাসেন্ডিং লিম্ব। এই ডিসেন্ডিং লিম্বের মাঝে আবার একটা থিক পার্ট আছে, একটা থিন পার্ট আছে। আবার অ্যাসেন্ডিং লিম্বের মাঝে আছে একটা থিন পার্ট, দেন আছে একটা থিক পার্ট। এরপরে আমরা পাবো ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এই পার্টটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এই দিয়ে হচ্ছে রেনাল টিবিউলস। নাও প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এই অংশটাই হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। Proximal convoluted tubule, it starts from the tubular pole or urinary pole of the renal corpuscle. এর ডায়ামিটার হচ্ছে 60 মাইক্রোমিটার এবং সে থাকে কোন জায়গায় থাকে আমরা জানি, সে থাকে রেনাল কর্টেক্স এর মাঝে। এর লেংথ হচ্ছে 15 মিলিমিটার এবং এর লাইনিং ইপিথেলিয়াম হবে সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম। এবং এখানে যেহেতু অনেক সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, আর আমরা জানি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হলে তার পিছনে পিছনে ক্লোরাইড যায় এবং তার পিছন ধরে ওয়াটারও তখন অ্যাবজর্পশন হয়। সো মেইন রিঅ্যাবজর্পশনের ঘটনা কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে হয়ে থাকে। এই রিঅ্যাবজর্পশনের জন্য সারফেস এরিয়া দরকার। সারফেস এরিয়া বাড়ানোর জন্য প্রচুর মাইক্রোভিলাই থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোভিলাই। এবং এই মাইক্রোভিলাই বর্ডার ফর্ম করেছে যার নাম হচ্ছে ব্রাশ বর্ডার। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের লাইনিং হচ্ছে সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম উইথ ব্রাশ বর্ডার। এবং এই ইপিথেলিয়াল সেলগুলোর বেজাল রিজিয়নে কিছু ইনফোল্ডিং পাওয়া যায়, ওগুলোকে বলে বেজাল ইনফোল্ডিং। এই ইনফোল্ডিং এর মাঝে মাইটোকন্ড্রিয়া গুলো বসে থাকে, এই যে আমরা অনেক মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি বসে আছে। সাধারণত এরকম ইনফোল্ডিং থাকে এবং মাইটোকন্ড্রিয়া বসে থাকে এগুলো কোন সেলের মাঝে? যারা আয়ন ট্রান্সপোর্ট করে, এই যে সোডিয়াম আয়ন ট্রান্সপোর্ট করে এই সেলগুলো, এই জন্য তাদের বেজাল ইনফোল্ডিং পাওয়া যায়। এছাড়া পাশাপাশি দুটো সেলের মাঝে টাইট জাংশন পাওয়া যায়।
প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দিয়ে সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, ফসফেট, দেন বাইকার্বনেট, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড রিঅ্যাবজর্পশন হয়। 70 to 80% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দিয়ে, এবং এই জাতীয় ওয়াটার রিঅ্যাবজর্পশনকে বলে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন, কারণ এটা হতেই হবে। প্রথমে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে এরা, সোডিয়াম আসলে তার পিছনে সোডিয়ামের জিএফ ক্লোরাইড আসে, সোডিয়াম ক্লোরাইড যখন পাস করে যায় তখন তার পিছে পিছে তাদের ফাদার, যার নাম হচ্ছে ওয়াটার, সে লাঠি নিয়ে দৌড়ায়। সুতরাং এইটা ওয়াটার যাবেই, যেহেতু ছেলে মেয়ে ভাগছে, এই কারণে এটাকে বলে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের পরে যে লুপের মতো জিনিসটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে লুপ অফ হেনলি, অর এটার আরেক নাম অ্যানসা নেফ্রনি। About 5% fluid is reabsorbed by loop of Henle. Loop of Henle দিয়ে মাত্র 5% fluid reabsorption হয়। এর একটা ডিসেন্ডিং লিম্ব আছে, আর আছে একটা অ্যাসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং লিম্বে আবার একটা থিক পার্ট আছে, আর আছে একটা থিন পার্ট। আমরা দেখতে পাচ্ছি থিক পার্টের ডায়ামিটার 30 মাইক্রন, আর থিন পার্ট হচ্ছে তার অর্ধেক, 15 মাইক্রন অনলি। আবার অ্যাসেন্ডিং লিম্ব, এই যে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যাসেন্ডিং লিম্ব, তার একটা থিন পার্ট আছে প্রথমে, যার ডায়ামিটার 15 আগের মতোই, আর একটা থিক পার্ট আছে, তার ডায়ামিটার হচ্ছে 30 মাইক্রোমিটার। লুপ অফ হেনলির লাইনিং এপিথেলিয়াম কি? আমরা যে থিক পার্ট গুলো দেখতে পেলাম, এই থিক পার্টের লাইনিং হবে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। আর যে থিন পার্ট পেয়েছি, এই যে ডিসেন্ডিং এর থিন পার্ট বা অ্যাসেন্ডিং এর থিন পার্ট, এখানকার লাইনিং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। নাও ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই পার্টটার নাম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ইট বিগিনস এট দ্য ভাস্কুলার পোল, এই যে দেখতে পাচ্ছি দিস ইজ কল্ড ভাস্কুলার পোল অফ দি রেনাল কর্পাসল। এখান থেকেই শুরু হয় আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মতোই ডিস্টাল টিউবিউলও থাকে আমাদের রেনাল কর্টেক্সের মাঝে। তাহলে লুপ অফ হেনলি কোথায় থাকে? সে থাকে রেনাল মেডুলাতে। হাউএভার ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের ডায়ামিটার 30 to 40 মাইক্রোমিটার। আমরা বলেছিলাম প্রক্সিমালের ডায়ামিটার হচ্ছে 60 মাইক্রোমিটার, তাহলে ডিস্টাল কিন্তু একটু চিকন। এর লেংথ হচ্ছে অনলি 5 মিলিমিটার, তাহলে প্রক্সিমালের লেংথ ছিল 15 মিলিমিটার, ডিস্টালের লেংথ 5 মিলিমিটার। তাহলে কে বেশি লম্বা? ডিস্টাল না প্রক্সিমাল? প্রক্সিমাল হচ্ছে 3 টাইমস লঙ্গার দেন দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের যেহেতু লেংথ বেশি, সুতরাং সে বেশি বেশি কনভলিউটেড অবস্থায় থাকবে। আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল তার লেংথ কম হওয়ার কারণে সে লেস কনভলিউটেড থাকবে। সুতরাং একটা স্ট্রাকচার যে মোর কনভলিউটেড, তাকে যদি সেকশন করি, সেকশনের মাঝে অনেকগুলো আমরা সেম জিনিস দেখতে পাবো। কিন্তু ডিস্টাল কনভলিউটেড টিউবিউল যেহেতু শর্টার, সুতরাং সে লেস কনভলিউটেড অবস্থায় থাকে। এক সেকশনে আমরা ডিস্টালের অংশ কম দেখতে পাবো। তাহলে কর্টেক্সের মাঝে যদি আমরা কোনো সেকশন করি রেনাল কর্টেক্সে, তাহলে যত টিউবিউল দেখা যাবে তার ম্যাক্সিমাম কিন্তু প্রক্সিমালের টিউবিউল, এইটুকু আমাদের বুঝে রাখতে হবে। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে প্রক্সিমালের মতোই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, তবে এই জায়গা দিয়ে খুব বেশি সোডিয়াম বা ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না। এই কারণে এখানে সারফেস এরিয়া খুব বেশি প্রয়োজন নাই, এবং এখানে কোনো ব্রাশ বর্ডার পাওয়া যাবে না। Only 15% of the water is reabsorbed from the distal convoluted tubule, এবং এটাও হয় আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি এডিএইচ। তাইলে এডিএইচ এর হেল্প বা এডিএইচ এর ফেসিলিটি নিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, এটাকে বলে ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন। ডিস্টাল কনভলিউটেড টিউবিউল দিয়ে
কিছু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, সেটা হয় অ্যালডোস্টেরনের প্রভাবে। এখন আমরা প্রক্সিমাল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ডিফারেন্স জানবো। হাউ উই ক্যান ডিফারেন্সিয়েট পিসিটি ফ্রম ডিসিটি। এখানে কিডনির কর্টেক্সের একটা হিস্টোলজিক্যাল সেকশন দেখতে পাচ্ছি। এই সেকশনের মাঝে আমরা একটা রেনাল কর্পাসল দেখতে পাচ্ছি। রেনাল কর্পাসলের এক প্রান্ত থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল শুরু হচ্ছে, এইটাই হচ্ছে তার টিউবুলার পোল। আর অপর প্রান্তে এখানেই ব্লাড ভেসেল গুলো থাকে, এটা হচ্ছে ভাস্কুলার পোল। এছাড়া এই সেকশনের মাঝে অনেকগুলো টিউবুলের ক্রস সেকশন দেখতে পাচ্ছি। এখন এই টিউবুল গুলো কোনটা প্রক্সিমাল কোনটা ডিস্টাল আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব এইটা একটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল, দেন দিস ওয়ান ইজ দ্য ডিস্টাল, দিস ওয়ান ইজ ডিস্টাল, দিস ওয়ান ইজ ডিস্টাল কনভলিউটেড টিউবুল, দেন দিস ওয়ান ইজ ডিস্টাল, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এই 6টা ডিস্টালের বাদে বাকি অনেকগুলো এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। অনেকগুলো বললাম কেন, কিছু ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, এগুলো বাদ যাবে। আর এটা হচ্ছে একটা কালেক্টিং ডাক্ট, কারণে এইটাও বাদ যাবে। আদারওয়াইজ বাকি সবই হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এখন দুটোকে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি? অ্যাকচুয়ালি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ইজ লঙ্গার, আমরা জানি এর লেন্থ 15 millimeter, so it is longer and more convoluted, whereas distal convoluted tubule is shorter, এর length হচ্ছে only 5 millimeter, so it is shorter and less convoluted. আমরা প্রক্সিমালের যদি লুমেন খেয়াল করি, এটা হচ্ছে প্রক্সিমালের লুমেন, ইট ইজ স্মলার and less clearly defined, খুব ক্লিয়ারলি ডিফাইন্ড না। কিন্তু ডিস্টাল কনভলিউটেড টিউবুলের লুমেন হচ্ছে লার্জার অ্যান্ড ক্লিয়ারলি ডিফাইন্ড বা শার্পলি ডিফাইন্ড। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল সেলস হ্যাভ অ্যান অ্যাপিক্যাল ব্রাশ বর্ডার। এই যে এখানে দেখা যাচ্ছে এই সেলগুলোর অ্যাপিক্যাল রিজিয়নে ব্রাশ বর্ডার আছে। ডিস্টাল কনভলিউটেড টিউবুলের যে সেল, তাদের অ্যাপিক্যাল রিজিয়নে ব্রাশ বর্ডার দেখা যায় না, বা থাকলেও খুবই কম থাকে। এই জন্যই এদের লুমেন শার্পলি ডিফাইন্ড, কিন্তু প্রক্সিমালের লুমেন শার্পলি ডিফাইন্ড নয়। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল গুলো মোর অ্যাক্টিভ, তাদের মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, এই জন্য দে আর মোর ইউসিনোফিলিক দেন ডিস্টাল কনভলিউটেড টিউবুল। আর ডিস্টালের সেলগুলো লেস ইউসিনোফিলিক হয়। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সেলগুলো লার্জার এবং তাদের সাইটোপ্লাজম বেশি থাকে, ডিস্টালের সেলগুলো স্মলার এবং লেস সাইটোপ্লাজম থাকে। Proximal convoluted tubule cells are less likely to have visible nucleus, but distal convoluted tubule cells are more likely to have visible nucleus. Then few cells are visible in a single section. যেমন এখানে আমরা মাত্র 4টা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তার মানে 4টা সেল আছে। সেলের সাইজ যেহেতু বড়, এই জন্য এখানে সেল কম থাকে। কিন্তু ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ওয়ালে আমরা অনেক অনেক নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তার মানে একটা সেকশনে সেলের সংখ্যা বেশি থাকে। সো এইগুলো দেখেই আমরা প্রক্সিমালকে ডিস্টাল থেকে ডিফারেন্সিয়েট করব। নাও কালেক্টিং পার্ট। কালেক্টিং পার্ট বলতে কালেক্টিং টিউবিউল এবং কালেক্টিং ডাক্টকে বোঝায়। হিয়ার ইজ দ্য কালেক্টিং টিউবিউলস, আর এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টের একটা অংশ থাকে কর্টেক্সের মাঝে, তাকে বলে কর্টিক্যাল পার্ট, আর একটা অংশ থাকে মেডুলাতে, যারে বলে মেডুলারি পার্ট। কালেক্টিং টিউবিউল ইট ইজ এ কানেক্টিং সেগমেন্ট, এই যে ছোট্ট পার্টটাকে বলে কালেক্টিং টিউবিউল। ইট ইজ এ কানেক্টিং সেগমেন্ট দ্যাট জয়েন distal convoluted tubule to the collecting duct. তাহলে যে ছোট্ট সেগমেন্ট ডিসিটি কে কালেক্টিং ডাক্টের সাথে কানেক্ট করে, তার নামই হচ্ছে কালেক্টিং টিউবিউল। কালেক্টিং টিউবিউলের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। নাও কালেক্টিং ডাক্ট, এইটাকে বলে কালেক্টিং ডাক্ট। একটু আগেও আমি বলেছি এর একটা পার্ট কর্টেক্সে থাকে, একটা পার্ট মেডুলাতে থাকে। The cortical collecting duct enter medulla as medullary collecting duct and opens at the renal papilla. এই কারণে এই ডাক্টের আরেক নাম পেপিলারি ডাক্ট অফ বেলিনি। তো এর লাইনিং এপিথেলিয়াম কি?
কর্টিক্যাল কালেক্টিং ডাক্টের লাইনিং এপিথেলিয়াম সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, কিন্তু মেডুলারি কালেক্টিং ডাক্টের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। কালেক্টিং পার্টের ইম্পর্টেন্স কি? কালেক্টিং পার্টের মাঝে একটু আগে বলেছি কালেক্টিং টিবিউল থাকে, কালেক্টিং ডাক্ট থাকে। কালেক্টিং ডাক্টের আবার একটা কর্টিক্যাল পার্ট আছে, একটা মেডুলারি পার্ট আছে। এই মেডুলারি কালেক্টিং ডাক্ট দিয়ে প্যাসিভ ডিফিউশন অফ ইউরিয়া এটা হয় ইনটু মেডুলারি ইন্টারস্টিশিয়াম, এবং যে কারণে মেডুলাতে হাইপার অসমোলারিটি ডেভেলপ করে। আর এই মেডুলার হাইপার অসমোলারিটির কারণে আলটিমেটলি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়। সুতরাং কনসেন্ট্রেটেড ইউরিন ফরমেশনের জন্য মেডুলার হাইপার অসমোলারিটি দরকার। আর এই হাইপার অসমোলারিটি তৈরি করতে গেলে ইউরিয়া যাওয়া লাগে এই ইন্টারস্টিশিয়ামের মাঝে। ইউরিয়া পাস করে দ্যাট ইজ প্যাসিভ ডিফিউশন হয় থ্রু দ্য মেডুলারি কালেক্টিং ডাক্ট। So collecting system concentrate the urine by passive reabsorption of the water into medullary interstitium, এবং কতটুকু ওয়াটার রিঅ্যাবজর্ব হবে সেটা ডিপেন্ড করে এডিএইচ এর উপরে। This system acts as a site for secretion of the hydrogen ion. সুতরাং এই কালেক্টিং পার্ট বা কালেক্টিং সিস্টেম বডির অ্যাসিড বেস ব্যালেন্সও হেল্প। সুতরাং আমরা যেটা বুঝলাম, একটা ইউরিনিফেরাস টিউবুলের দুটো পার্ট থাকে, সিক্রেটরি পার্ট যার নাম নেফ্রন, আর একটা হচ্ছে কালেক্টিং পার্ট। সিক্রেটরি পার্টের মাঝে পাবো রেনাল কর্পাসল এন্ড রেনাল টিবিউল। রেনাল কর্পাসলের মাঝে পাবো গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলের থাকে আউটার প্যারাইটাল লেয়ার, ইনার ভিসেরাল লেয়ার। রেনাল টিবিউলের মাঝে আমরা পাবো প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, আর দুটোর মাঝামাঝি লুপ অফ হেনলি যার আরেক নাম অ্যানসা নেফ্রনি। কালেক্টিং পার্টের মাঝে আমরা পাই কালেক্টিং টিবিউল এবং কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টের একটা হচ্ছে কর্টিক্যাল পার্ট, একটা হচ্ছে মেডুলারি পার্ট। So that is all about the today's video. Thank you very much. Take care and goodbye.